গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 17th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই অনেক হেল্পফুল হবে। আর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি পুরোপুরি বাংলাতে আলোচনা করছি। আচ্ছা, শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিদিন এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো নিচ্ছি, সাথে আমি প্রতি রবিবার এখন ইংরেজি ক্লাস নিয়েও শুরু করেছি। গত রবিবার আমি একটা পার্ট 1 বানিয়েছিলাম, ইংরেজির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম বিসিএস এর। ঠিক আছে, তো আমি কালকে আবার সেকেন্ড পার্টটা বানাবো। আর যারা যারা দেখোনি ভিডিওটা, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম নিউজ হলো অ্যাপেল অ্যানাউন্সেস $200 মিলিয়ন রিস্টোর ফান্ড। অ্যাপেল কোম্পানির নাম তোমরা সবাই শুনেছো। অ্যাপেল একটা আমেরিকান কোম্পানি, যারা কিনা চিপ, মোবাইল, তারপরে ল্যাপটপ এসব জিনিস তৈরি করে থাকে। ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যাকচুয়ালি দেখতে গেলে কোম্পানি। তারা কি করছে না, রেস্টোর ফান্ডের জন্য $200 মিলিয়ন রেজ করেছে। Apple has announced a first of its kind carbon removal initiative called the Restore Fund. অ্যাপেল কি করছে না, প্রথম তাদের কার্বন রিমুভাল ইনিশিয়েটিভের জন্য একটা রেস্টোর ফান্ড তারা রেজ করেছে। কার্বন রিমুভাল ইনিশিয়েটিভ বলতে কি, তোমরা জানো যে এখন সব কোম্পানি বলো বা বিভিন্ন দেশের মধ্যে একটা জিনিসের প্রতিযোগিতা চলছে কি, যে কত তাড়াতাড়ি তারা নিজেদেরকে কার্বন নিউট্রাল বানাতে পারে। মানে কোনো জিনিস, ধরো কোনো ফ্যাক্টরি, তারা যদি কোনো রকম জিনিস তৈরি করে, তাহলে তারপরে কি হচ্ছে, তেল পোড়াতে হচ্ছে এবং আদার্স বিভিন্ন কাজকর্মের কারণে কি হচ্ছে, কার্বন তারা করছে, অ্যাটমসফিয়ারে ছাড়ছে। তো সেই কার্বনটা তারা কত তাড়াতাড়ি কম পরিমাণে ছাড়তে পারবে, কম পরিমাণ তো ছাড়ো, এমনকি তারা কত তাড়াতাড়ি নিউট্রাল হতে পারবে, সে দেশই বলো কোনো বা কোনো কোম্পানি বলো বা কোনো ফ্যাক্টরি বলো, সবার মধ্যেই এখন এই একটা চিন্তা রয়েছে। ঠিক আছে, তো সেই চিন্তাতেই অ্যাপেল কোম্পানি কি করেছে না, একটা ফান্ড তারা রেজ করেছে, যার মাধ্যমে তারা চেষ্টা করবে যে নিজেদেরকে কার্বন যে নিউট্রাল হওয়া সেদিকে এগিয়ে নিয়ে যেতে। ঠিক আছে, it will make investment in forestry projects to remove carbon from the atmosphere while generating a financial return for investors. এর জন্য তারা কি করবে না, ফরেস্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা চেষ্টা করবে আরো বেশি পরিমাণে গাছপালা লাগানোর। ঠিক আছে, এর মাধ্যমে তারা চেষ্টা করবে কি, যে নিজেদের যে প্রোডাকশন হয় তার মাধ্যমে তারা যতটুকু যা কার্বন অ্যাটমসফিয়ারে ছাড়ছে, পরিবেশে ছাড়ছে, সেটাকে চেষ্টা করবে যে অন্যান্য জায়গায় যেখানে ফরেস্ট রয়েছে সেখানে আরো বেশি পরিমাণে গাছপালা লাগিয়ে, দেখো প্রোডাকশন করতে গেলে অতি অবশ্যই কার্বন তো বেরোবেই। ঠিক আছে, এবার সেটাকে চেষ্টা করতে হবে যে কিভাবে সেটাকে যতটুকু আমরা ছাড়ছি পরিবেশে তার থেকে বেশি পরিমাণ আরো, যাতে করে আমরা চেষ্টা করবো এমন কিছু কাজকর্ম করি যার মাধ্যমে ওই কার্বনটা অ্যাবজর্ব হয়ে যায় অ্যাটমসফিয়ারে। ঠিক আছে, এবার অ্যাবজর্ব করবে কে, অ্যাবজর্ব তো একমাত্র ওই গাছপালাই করবে না। তো সেই কারণে ওরা চেষ্টা করছে কি, যে যেখানে যেখানে ফরেস্ট রয়েছে সেখানে সেই ফরেস্ট এরিয়াটাকে আরো বেশি পরিমাণে বাড়াতে। ঠিক আছে, যার ফলে ওরা যে পরিমাণ কার্বনটা ছাড়ছে সেটা যাতে গাছেদের যারা অ্যাবজর্ব হয়ে যায় এবং অটোমেটিক্যালি সেটা নিউট্রাল পজিশনের মধ্যে চলে আসে। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট নিউজ হচ্ছে ফরমার সিবিআই ডাইরেক্টর রঞ্জিত সিনহা পাসেস অ্যাওয়ে। ফরমার যে সিবিআই এর যে ডাইরেক্টর ছিলেন তার নাম ছিল রঞ্জিত সিনহা, তিনি রিসেন্টলি মারা গেছেন। আচ্ছা, ফরমার ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডাইরেক্টর রঞ্জিত সিনহা পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি। তাহলে সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে, তার যে পুরনো আগেকার যে ডাইরেক্টর ছিলেন তার নাম ছিল রঞ্জিত সিনহা, তিনি রিসেন্টলি মারা গেছেন। হি হ্যাড ডিউরিং হিজ লাইফ টাইম হোল্ড সেভারেল সিনিয়র পোস্ট ইনক্লুডিং দ্যাট অফ সিবিআই ডাইরেক্টর অ্যান্ড দি ডাইরেক্টর জেনারেল অফ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। তার কার্যকালীন তার যে কাজের সময় ছিল সেই সময় তিনি শুধুমাত্র সিবিআই এর ডাইরেক্টর ছিলেন না, সাথে সাথে তিনি ইন্দো টিবেটান যে বর্ডার পুলিশ ফোর্স রয়েছে, যেটাকে আমরা বলি আইটিবিটি, ঠিক আছে আইটিবিপি, তার যে ডাইরেক্টর জেনারেল হিসেবেও তিনি কাজ করেছিলেন। ঠিক আছে, নেক্সট নিউজ হচ্ছে জিএমআর লঞ্চেস এরোসিটি অ্যাট হায়দ্রাবাদ এয়ারপোর্ট। জিএমআর একটা কোম্পানি বলতে পারো, তারা কি করছে, এরোসিটি নামে একটা স্কিম লঞ্চ করেছে, যার মাধ্যমে তারা হায়দ্রাবাদ যে এয়ারপোর্টটা রয়েছে সেটা তারা আরো বেশি পরিমাণে বিকাশ সাধন করবে। ঠিক আছে, অবশ্যই এটা তারা প্রাইভেটলি করছে তাদের নিজেদের লাভের জন্য। GMR Group has announced the launch of GMR Aerocity Hyderabad at Rajiv Gandhi International Airport.
spread across 1,500 acres. GMR Aerocity Hyderabad is envisaged to be an integrated mixed-use development which includes key ports and establishments such as business park, retail park, etc. অ্যাকচুয়ালি দেখতে গেলে ওরা কি করছে, এরা জিএমআর গ্রুপ হচ্ছে একটা প্রাইভেট ফার্ম বলতে পারো। তারা চেষ্টা করছে কি যে হায়দ্রাবাদ যে এয়ারপোর্টটা রয়েছে সেটাকে, যেটার নাম হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে, সেটাকে তারা বিজনেস পার্ক, রিটেল পার্ক এইসব কিছু জিনিস স্থাপন করে সেটার আরো বেশি পরিমাণে বিকাশ সাধন করার চেষ্টা করছে। ইট হ্যাজ বিন সিমলেসলি ডিজাইন ফর দি ফিউচার বিজনেস করিডর। অ্যাকচুয়ালি তারা চেষ্টা করছে এখন থেকে এটাকে আরো উন্নত করা, যাতে করে ফিউচারে এর থেকে তারা আরো বেশি বিজনেস করতে পারে, ঠিক আছে। তোমরা তো এমনিতেই জানো যে এখন যত আমাদের ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট গুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র সরকার কি করছে, প্রাইভেট প্লেয়ারদের হাতে তুলে দিচ্ছে, যাতে করে তাদের যে মেনটেনেন্স এবং আদার্স যেসব ফাংশন গুলো হয় সেগুলো আরো বেশি ভালো করে তারা করতে পারে। এবং ভালো করে অতি অবশ্যই যখন যারা করবে তখন তারা আরো ভালো পরিমাণ চার্জও নেবে পাবলিকের কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে রাশ্মিকা মান্দানা ম্যাকডোনাল্ডস ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাক্টর রাশ্মিকা মান্দানা অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ম্যাকডোনাল্ড একটা বড় কোম্পানি, তাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে। তো আমাদের ইন্ডিয়ার যে ব্রাঞ্চ ম্যাকডোনাল্ডের, তারা কি করেছে যে অ্যাক্টর রশ্মিকা মান্দানা রয়েছে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে, ঠিক আছে। ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টস ইন ওয়েস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়া আর অপারেটেড বাই ওয়েস্ট লাইফ ডেভেলপমেন্ট লিমিটেড থ্রু ইটস হোলি ওন সাবসিডিয়ারি। ম্যাকডোনাল্ডের যে ওয়েস্ট এবং সাউথ ইন্ডিয়ার যেসব পার্টগুলো রয়েছে, যেখানে যেখানে তাদের রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করছে কারা না, অপারেটেড বাই ওয়েস্ট লাইফ ডেভেলপমেন্ট লিমিটেড। এটা একটা কোম্পানি, এদের মাধ্যমেই ম্যাকডোনাল্ডের যে সাউথ এবং ওয়েস্ট ইন্ডিয়ার যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো অপারেট করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে সেভ দি এলিফ্যান্ট ডে 16 এপ্রিল। 16 এপ্রিল দিনটাকে সেভ দি এলিফ্যান্ট ডে, এলিফ্যান্ট বাঁচানো নিয়ে যে অ্যাওয়ারনেস রিলেটেড যে দিনটা আমরা সেলিব্রেট করছি, ঠিক আছে। সেভ দি এলিফ্যান্ট ডে is celebrated on April 16th every year to raise awareness about the dangers elephants face and various difficulties they overcome to life, ঠিক আছে। বলা হচ্ছে কি না, 16 এপ্রিল প্রতি বছর কি করছে না, হাতিদেরকে বাঁচানো এবং হাতিদের রিলেটেড যা কিছু অ্যাওয়ারনেস ছড়ানো মানুষের মধ্যে, সেই নিয়ে একটা দিন 16 এপ্রিল আমরা সেলিব্রেট করি, ঠিক আছে। দি ডে ওয়াজ এস্টাবলিশড বাই দি এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশন ইন থাইল্যান্ড। অ্যাকচুয়ালি এই দিনটা কবে থেকে সেলিব্রেট করা, কবে থেকে না, অ্যাকচুয়ালি কারা সেলিব্রেট করা শুরু করেছে না, থাইল্যান্ডের একটা ফাউন্ডেশন, থাইল্যান্ডের একটা সংস্থা যার নাম হচ্ছে কি এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশন, ঠিক আছে। এদের মাধ্যমে প্রথম এই দিনটা সেলিব্রেট করা শুরু হয়। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে কি ইন্ডিয়া উইন্স 1 gold 2 bronze medals in AWC. Saria Moore has won a gold medal in the Asian Wrestling Championship in Almaty, Kazakhstan. Indians also won 2 bronze medals through Sima and Pooja besides Sarita's gold. AWC তে যেখানে কিনা একটা প্রতিযোগিতা চলছে, সেখানে সারিয়া মোর একটা তো গোল্ড মেডেল জিতেছে। সেটা হচ্ছে কোথায় না, অ্যাকচুয়ালি AWC এর ফুল ফর্ম হচ্ছে কি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ। সেখানে সারিয়া মোর কি করেছে না, একটা গোল্ড মেডেল জিতেছে। আর এই চ্যাম্পিয়নশিপটা কোথায় হচ্ছে না, কাজাকিস্তানে, ঠিক আছে। আর এছাড়া সারিয়া মোর ছাড়াও পূজা এবং আরেকটা কে সীমা, এরা দুজনে কি করেছে না ব্রোঞ্জ মেডেল জিতেছে, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে ইউএস এক্সপেলস 10 রাশিয়ান ডিপ্লোম্যাটস। ইউএস কি করেছে, ইউনাইটেড স্টেটস কি করেছে না, আমেরিকাতে অবস্থিত যে কিছু ডিপ্লোম্যাটস ছিল রাশিয়াদের, ঠিক আছে, রাশিয়ার কিছু ডিপ্লোম্যাটস ছিল, তাদের মধ্যে 10 জনকে তারা আবার ফেরত পাঠিয়ে দিয়েছে তাদের দেশে। দি ইউনাইটেড স্টেটস হ্যাজ অ্যানাউন্সড টু এক্সপেল 10 রাশিয়ান ডিপ্লোম্যাটস and impose sanctions against dozens of companies and other people, holding them accountable for interference in 2020's presidential election and the hacking of federal agencies. অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে কি কারণে, যখন 2016 সালে যখন ভোটে ডোনাল্ড ট্রাম্প যখন জিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল, তখন ওই ভোটেতে অ্যাকচুয়ালি হয়েছিল কি রাশিয়ার তরফ থেকে হিউজ পরিমাণ হ্যাকিং এবং প্রচুর পরিমাণে ইন্টারফিয়ার করা হয়েছিল ওই আমেরিকান ভোটেতে, ঠিক আছে। যাতে করে রাশিয়া চাইছিল যাতে করে ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্ট সেবারে হয়ে যায়, ঠিক আছে। আর ঠিক ওই কারণেই ওদের ওই হ্যাকিং এবং ইন্টারফিয়ারের জন্য কি হয়েছিল, জো বাইডেন সেবারে
ভোটেতে হেরে গিয়েছিল, ঠিক আছে? তো এবারে তিনি ভোটে জেতার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে কি করছেন না, সেই ফার্মগুলো যেগুলো কিনা রাশিয়ান ফার্ম ছিল, যারা ওইবারের ভোটেতে অনেক ইন্টারফেয়ার করেছিল, তাদের উপরে স্যাংশন নিয়োগ করেছেন। স্যাংশন বলতে আর কিছু না, জাস্ট নিষেধাজ্ঞা, ঠিক আছে? কিছু বিধিনিষেধ তাদের উপরে চাপিয়ে দেওয়া। আর তাদের দেশে যে 10 জন রাশিয়ান ডিপ্লোম্যাট ছিল তাদেরকেও তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, the United States also announced sanctions on 32 individuals and entities accused of attempting to interfere in the presidential election. আচ্ছা, এটা তো বললাম। এছাড়াও আরো 32টা যে ইন্ডিভিজুয়াল ছিল, আরো 32 জন মানুষের উপরও তারা স্যাংশন নিয়োগ করেছে এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে ট্রান্সফার অফ কোভ্যাক্সিন টেকনোলজি। Center has approved this transfer of Covaxin technology from Bharat Biotech to Happkind Institute. অ্যাকচুয়ালি কি হয়েছে, তোমরা জানো যে ভারত বায়োটেক যে ইনস্টিটিউটটা রয়েছে, তারা কোভ্যাক্সিন যে কোভিড-19 ভ্যাকসিনটা তারা তৈরি করছে। কিন্তু বর্তমানে ভ্যাকসিনের তো প্রচুর পরিমাণে প্রয়োজন পড়ছে এবং আমরা শুনতে পাচ্ছি যে ভ্যাকসিনের কিছুটা শর্টেজও তৈরি হয়েছে। তো সেই কারণে এমার্জেন্সি অ্যাপ্রুভাল দিয়ে কিছু বিদেশি ভ্যাকসিনকেও আমরা নিয়ে এসে ইউজ করা শুরু করছি। এবার তা হলেও সবটা তো আর বাইরে থেকে হবে না। যেগুলো দেশীয় কোম্পানি রয়েছে তাদেরকে দিয়ে যতটা পারা যায় বেশি পরিমাণে উৎপাদন তো করতেই হবে। তো সেইখানে এবার দেখো, ফর্মুলা তো তৈরি হয়ে গেছে, কিন্তু একটা মানুষ যদি সেই জিনিসটাকে বানায় তার স্পিডটা অতি অবশ্যই কম হবে, কিন্তু সেটাকে যদি আরো 5টা মানুষ একসাথে বানায় তাহলে কি হচ্ছে, আরো বেশি পরিমাণে উৎপাদন হবে না? সেই কারণে কি করেছে না, কোভ্যাক্সিন তৈরির যে অ্যাকচুয়ালি যে টেকনোলজি ছিল, যেটা ফর্মুলা ছিল, সেটাকে ভারত বায়োটেক কি করছে না, হ্যাপকিন ইনস্টিটিউট নামে একটা সংস্থা রয়েছে, তাদেরকে তারা দিচ্ছে ওই টেকনোলজিটা, ওই ফর্মুলাটা। এবার তারা কি করবে, ভারত বায়োটেকও ওই ভ্যাকসিনটা বানাচ্ছে, প্লাস হ্যাপকিন যে ইনস্টিটিউট রয়েছে তারা ওই ভ্যাকসিনটা বানাবে। তাতে কি হচ্ছে, জিনিসটা বেশি পরিমাণে উৎপাদন হবে, ঠিক আছে? এবং তাদেরকে 1 বছরের জন্য এই এক প্রকার বলতে পারো লাইসেন্সটা দেওয়া হয়েছে, যে 1 বছরে যতটুকু পারবে তারা এই উৎপাদনটা করতে পারবে। এমন নয় যে তারপরেও তারা কন্টিনিউ এটার উৎপাদন করতে থাকবে, ঠিক আছে? জাস্ট একটা টাইম লিমিট দেওয়া আছে। দি মুভ উইল হেল্প হ্যাপকিন বায়োফার্মা কর্পোরেশন টু স্টার্ট দি প্রোডাকশন অফ কোভ্যাক্সিন অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? তো এর ফলে কি হবে না, ভারত বায়োটেক প্লাস এই হ্যাপকিন যে বায়োফার্মা কর্পোরেশন রয়েছে, তারা দুজনে মিলে যত তাড়াতাড়ি পারবে, যত বেশি পরিমাণে সম্ভব এই কোভ্যাক্সিন ভ্যাকসিনটাকে তৈরি করা শুরু করবে। নেক্সট নিউজ হচ্ছে গুগল টু প্রোভাইড 2.5 লাখ কোভিড ভ্যাকসিন। এখন গুগলও এই ভ্যাকসিনের যে বিজনেস তার ভেতরে নেমে পড়েছে। অ্যাকচুয়ালি বিজনেস না বলতে পারো, তারা নিজেদের টাকা খরচা করে বিভিন্ন মানুষকে যেখানে যেখানে দরকার সেখানে ভ্যাকসিন তারা সেন্ড করবে, ঠিক আছে? গুগল হ্যাজ অ্যানাউন্সড এ সিরিজ অফ প্লেজেস টু ফান্ড অ্যান্ড প্রমোট করোনা ভাইরাস ভ্যাকসিন অ্যাক্রস দি গ্লোব। Google will also provide $200 million in advertising grants for pro-vaccination group and help fund pop-up vaccine sites in the US. গুগল কি ঘোষণা করেছে না, যেসব দেশগুলোতে যেমন আফ্রিকাতে, সেখানে তো প্রচুর পরিমাণে পপুলেশন তো রয়েছে, কিন্তু সেখানে সেরকম পরিমাণে না কোনো কোম্পানি রয়েছে যারা কিনা বানাতে পারবে, না কোনো মানুষ তাদেরকে সাহায্য করার মতন রয়েছে, ঠিক আছে? তো সেখানে কি করা হচ্ছে, যেমন এই যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস যে ফাউন্ডেশন রয়েছে, যেটা বিল গেটস এর একটা ফাউন্ডেশন, বিল গেটস এবং তার স্ত্রীর ফাউন্ডেশন একটা। এছাড়া আরো কিছু কিছু ফাউন্ডেশন রয়েছে, তারা চেষ্টা করছে কি, যেমন ওই আফ্রিকান মহাদেশে, সেখানে তারা চেষ্টা করছে কি না মানুষকে ভ্যাকসিনেট করা, ঠিক আছে? তো সেই রকমই কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিনা এখনো ভ্যাকসিনেশনের স্পিড খুবই কম, বা তাদের হয়তো ভ্যাকসিনেট করার মতো সেরকম ক্যাপাসিটি নেই মানুষকে। সেরকম জায়গাগুলোতে গুগল কি করছে, 2.5 লাখ কোভিড-19 এর ভ্যাকসিন তারা নিজেদের খরচায় তারা সেখানে দেবে, ঠিক আছে? এছাড়াও তারা করবে কি না, গুগল তোমরা জানো যে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মও রয়েছে, ঠিক আছে? তো তারা যে মানে সংস্থাগুলো বলতে পারো যারা এসব নিয়ে কাজকর্ম করছে, ফান্ড রেজ করা বলো বা অ্যাওয়ারনেস ছড়ানো বলো, বা যেসব সংস্থাগুলো বলো যে এই সব কাজকর্মগুলো করছে কোভিড-19 এর নিয়ে রিলেটেড, সেই সব সংস্থার হয়ে তারা কি করছে না, 250 মিলিয়নের একটা ফান্ড রেজ করেছে, তার মাধ্যমে তারা অ্যাডভার্টাইজিংও করবে, যাতে করে আরো বেশি পরিমাণে মানুষ এই জিনিসটা সম্বন্ধে আরো অ্যাওয়ার হয়, ঠিক আছে? তোমরা জানো যে এখনো অনেক মানুষ রয়েছে যারা কিনা কি সব চিন্তা ভাবনা নিয়ে রেখেছে যায় না, তাদের মনে এটা রয়েছে যে এখনো যদি তারা এই ভ্যাকসিনটা নিয়ে গিয়ে থাকে তাদের বিরাট কিছু হয়তো ক্ষতি হয়ে যাবে, বা হয়তো তারা মারাও যেতে পারে, ঠিক আছে? এরকম কিছু এখনো ভুল ভাবনা মানুষের মধ্যে রয়েছে, যাতে করে এই ভুল ভাবনাগুলোকে মানুষের মধ্যে থেকে সরানো যায়, সেই নিয়ে তারা অ্যাডভার্টাইজিং করবে, ঠিক আছে? এই ভুল ভাবনার একটা আমি কথা বলি। তোমরা জানো যে পোলিও পোলিও যেমন আমাদের দেশ থেকে বলতে গেলে প্রায় চলেই গেছে, ঠিক আছে? আমাদের দেশকে পোলিও ফ্রি হিসেবে ঘোষণা করে দেওয়া হচ্ছে। তো ঠিক সেই জায়গাতেই আমাদের পাশের দেশ পাকিস্তান, সেখানে তাদের মধ্যে এমনই ভুল ভাবনা সব ছড়ানো হয় যে তারা পোলিওর টিকাটাকেও পর্যন্ত নিতে চায় না।
কোভিড-19 ভ্যাকসিন তো ছাড়ো, তারা পোলিও টিকাও নিতে চায় না। হ্যাঁ? তাদের মধ্যে এমনই সব ভুল ভাবনা নিয়ে ছড়িয়ে রাখা হয়েছে যে পোলিও টিকা নিলে নাকি তাদের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে। তো এখনো পর্যন্ত সেই দেশটাতে এখনো পোলিওই তারা রিমুভ করতে পারেনি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে গভর্নমেন্ট টু সেট আপ অক্সিজেন প্ল্যান্ট আন্ডার পিএম কেয়ারস। আচ্ছা, এতদিন বাদে আবার পিএম কেয়ারস এর খবর উঠে আসছে। পিএম কেয়ারস এর তোমরা নিউজ তো তোমরা শুনেইছিলে আগের বছর যখন করোনার এসব উৎপাত শুরু হয়, তখন আমাদের প্রধানমন্ত্রী কি ঘোষণা করেছিলেন? পিএম কেয়ারস নামে একটা নতুন ফান্ড ঘোষণা তিনি করেছিলেন, যাতে কিনা প্রচুর পরিমাণে মানুষ টাকা দানও করেছিলেন। পরে যখন তারা এটার হিসাব চায়, তখন আমাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয় যে না, এটার কোনো ইনফরমেশন দেওয়া হবে না, কারণ এটা আমাদের আরটিআই অ্যাক্টের আন্ডারে আসে না। ঠিক আছে? তো যাই হোক, সেটা নিয়ে অনেক হাঙ্গামাও হয়েছিল পরে। তো তার ফান্ড এখন ইউজ করা হচ্ছে কিসের কারণে? না, কেন্দ্র সরকার কি করছে, কিছু অক্সিজেন্টের প্ল্যান্ট তারা তৈরি করছে, যার মাধ্যমে তারা কি অ্যাকচুয়ালি তার ফান্ড কোথা থেকে আসবে না, ওই পিএম কেয়ারস এর আন্ডারে যত টাকা পড়েছিল সেখান থেকে খরচা করে অক্সিজেনের প্ল্যান্ট গুলো তৈরি করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি এই ফান্ডটা তৈরি করা হয়েছিল শুধু ওই কোভিড-19 রিলেটেড যা কিছু মানে মানুষের সাহায্য দরকার সেই সব জায়গাতে ইউজ করার জন্যই। ঠিক আছে? আচ্ছা, এছাড়া ডিজাস্টার রিলেটেড একটা আমাদের কেন্দ্র সরকারের ফান্ড এমনিতেই আছে। সেটা পুরোপুরি আলাদা। আচ্ছা, নিউজটা হচ্ছে কি, 100 নিউ হসপিটালস ইন দি কান্ট্রি উইল গেট দেয়ার ওন অক্সিজেন প্ল্যান্ট আন্ডার প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড, পিএম কেয়ারস। অ্যাকচুয়ালি পিএম কেয়ারস এর ফুল ফর্মটা তাহলে হচ্ছে কি, না প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন। বিরাট বড় ফুল ফর্ম, কোনো দরকার নেই। আচ্ছা, নিউজটা হচ্ছে কি, না 100টা আমাদের যে হসপিটাল রয়েছে সেখানে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য কি হচ্ছে না, পিএম কেয়ারস ফান্ডের আন্ডারে সেখান থেকে টাকা খরচা করে অক্সিজেন প্ল্যান্ট সেই হসপিটালগুলোতেই তৈরি করে দেওয়া হবে, যাতে করে যে অক্সিজেনের যে শর্টেজ আমরা আগের বছরও দেখেছিলাম সেই জিনিসটা এখন ফেস করতে না হয়। তোমরা এমনিতেই দেখতে পাচ্ছ যে একটা বেডেতে 4 জন 5 জন করে মানুষকে ঢুকিয়ে কাজ করা হচ্ছে, কারণ বেডেরও অভাব, হসপিটালেরও অভাব, প্লাস হচ্ছে কি আর অভাব হবে নাই বা কেন? একেক দিন যদি 2 লাখ করে যদি কেস বেরোয়, তাহলে অভাব হবে নাই বা কেন? কোথা থেকে আর মানুষকে ঢোকাবে? জায়গাও তো চাই। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে মার্চ ট্রেড ডেফিসিট ওয়াইডেন্স টু uh, $13.93 billion. India's trade deficit in goods witnessed to 13.93 billion, 14 বিলিয়নই বলতে পারো প্রায়, in March 2021 from 2020. অ্যাকচুয়ালি ট্রেড ডিফিসিট এই জিনিসটার মানে হচ্ছে কি, যখন আমাদের দেশ যখন কোনো, আমাদের দেশ বলে শুধু কথা নয়, বিভিন্ন দেশের কথাও বলছি, যখন অন্য কোনো দেশের সাথে যখন বাণিজ্য করে, তখন এক তো তারা আমদানি করে, আর একটা করছে তারা রপ্তানি। রপ্তানি যেটা করছে মানে যেটা তারা এক্সপোর্ট করছে, নিজেদের দেশে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে যখন তারা বাইরের দেশে বিক্রি করছে, সেখান থেকে তাদের একটা ইনকাম হচ্ছে। আবার আমাদের যেই জিনিসগুলো দরকার পড়ে সেগুলোকে আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করছি, আমদানি করছি, যেমন কাঁচামাল হিসেবে বিভিন্ন রকম জিনিস, বা তেলের তো দরকার পড়ছেই এনার্জির জন্য। ঠিক আছে? ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করছি। তো ইম্পোর্ট করি যেটা, সেটাকে আমরা এক্সপোর্ট করি যেটা, তার থেকে যেটা আমাদের লাভ হয় সেটা থেকে আমরা মাইনাস করে দিই। তো তাতে দেখা যাচ্ছে কি যে একটা কিছু একটা তো ফিগার বেরিয়ে আসে যে তাতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কি হচ্ছে সেটা জানা যায়। তো সেইখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেইটাকে আমরা বলছি ট্রেড ডেফিসিট। এবার ট্রেড ডেফিসিট তখনই হয় যখন আমরা দেখি যে মানে ইম্পোর্ট আমরা বেশি করছি, আমদানি আমরা বেশি করছি, আর এক্সপোর্ট আমরা কম করছি। ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের ক্ষতি হচ্ছে। তো সেই জায়গাটাকে আমরা বলছি কি ট্রেড ডেফিসিট। আর যখন আমরা এক্সপোর্ট বেশি করছি তার তুলনায় ইম্পোর্ট কম করছি, তখন আমরা বলছি কি ট্রেড সারপ্লাস, মানে সেটা আমাদের লাভে থাকছে। ঠিক আছে? তো সেটাই আমরা দেখতে পাচ্ছি কি যে 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের মার্চ মাসের মধ্যে আমাদের যে ট্রেড ডেফিসিট যেটা ছিল, যেটা 2020 সালে ছিল, তার থেকে আরো বেশি পরিমাণে এখন বেড়ে গেছে 2021 সালে। ঠিক আছে? এই হচ্ছে নিউজ, আর কিছু না। নেক্সট নিউজ হচ্ছে ইউএস ইন্ডিয়া টু লঞ্চ হাইড্রোজেন টাস্ক ফোর্স। US and United States will launch a hydrogen task force under the strategic energy partnership between the two countries. ভারত এবং আমেরিকা কি করছে না, হাইড্রোজেন নিয়ে যে একটা, অ্যাকচুয়ালি দেখতে গেলে হাইড্রোজেনকে আমরা ফিউচারের এনার্জি বলি। ঠিক আছে? আমরা যে এখন বায়োডিজেল বা আদার্স যেসব বায়ো যে এনার্জিগুলো ইউজ করছি, তার থেকেও আমাদের বেশি পরিমাণে সাহায্য করতে পারে কে না, হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের থেকে আমরা যে এনার্জি ভ্যালুটা পাই সেটা এদের থেকে অনেক বেশি, কিন্তু হাইড্রোজেন নিয়ে একটা রিস্কও আছে, কারণ এটা একটা ইনফ্লেমেবল গ্যাস এবং যে কোনো সময় একটা ডিজাস্টার ঘটিয়ে দিতে পারে। ঠিক আছে? তো সেই কারণে রিস্কের কারণে এটাকে খুব একটা ইউজ করা হয় না।
তবে ধীরে ধীরে টেকনোলজি যত উন্নত হচ্ছে এটা আরো ইউজ করা শুরু হয়েছে। যেমন দিল্লিতে অনেক আমরা রিসেন্টলি শুনেছি যে কিছু বাস দিল্লি সরকার কিনেছে যেগুলো কিনা পুরোপুরি হাইড্রোজেনে চলবে। জার্মানি তারা কি করছে, ট্রেন চালাচ্ছে পুরোপুরি হাইড্রোজেনের বেসিসে, ঠিক আছে? তো হাইড্রোজেনকেও ধীরে ধীরে কি করা হচ্ছে, এনার্জি হিসেবে ইউজ করা শুরু হয়েছে। আর যেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনো অ্যাটমসফিয়ারে কোনো অভাবই নেই, আমরা যত ইচ্ছে ইউজ করতে পারি রিনিউয়েবল এনার্জির মতো, ঠিক আছে? তো সেই নিয়েই ভবিষ্যতে যাতে আমরা আরো এগিয়ে কাজ করতে পারি, সেই নিয়েই ভারত এবং আমেরিকার মধ্যে হাইড্রোজেন টাস্ক ফোর্স রিলেটেড একটা পার্টনারশিপ তৈরি করে তারা তৈরি করেছে, যাতে করে ভবিষ্যতে আমরা এই ফিল্ডে আরো এগিয়ে যেতে পারি, ঠিক আছে? নেক্সট নিউজ হচ্ছে ইট স্মার্ট সিটিজ চ্যালেঞ্জ লঞ্চড। হরদীপ সিং পুরী, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার লঞ্চড দি ইট স্মার্ট সিটিজ চ্যালেঞ্জ অ্যান্ড ট্রান্সপোর্ট চ্যালেঞ্জ। ঠিক আছে, আমাদের যে কেন্দ্র সরকারের হাউজিং এবং আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার রয়েছেন তার নাম হচ্ছে হরদীপ সিং পুরী। তিনি একটা নতুন একটা ক্যাম্পেইন বলতে পারো লঞ্চ করেছে, তার নাম হচ্ছে কি ইট স্মার্ট। দি ইট স্মার্ট সিটিজ চ্যালেঞ্জ এম টু মোটিভেট স্মার্ট সিটিজ টু ডেভেলপ এ প্ল্যান দ্যাট সাপোর্ট এ হেলদি অ্যান্ড সাস্টেনেবল ফুড এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি মানুষদের মধ্যে স্বাস্থ্যকর খাবার এবং স্বাস্থ্যকর যে একটা কি বলবো লাইফস্টাইল মেনটেন করা, সেই নিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই এই যে স্কিমটা বলতে পারো, স্কিম তো না ঠিক একটা ক্যাম্পেইন বলতে পারো, সেটাকে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে? এই ছিল আজকের আমাদের ক্লাস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যারা যারা আমাদের চ্যানেলে এখনো আসোনি, মানে এসেছো প্লাস সাবস্ক্রাইব করোনি, তারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের সাথে প্লিজ ভিডিওটি শেয়ার করো। আর যারা যারা আমাদের এই সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে ফেসবুকের পেজটা এখনো ফলো করোনি, ওটা ফলো করে রেখো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এই ক্লাসের নোটটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর আমি কালকে আবার ইংরেজি ক্লাস নিয়ে আসছি, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, আগের ভিডিওটা দেখেছো, তারা কালকের ভিডিওটাও দেখো, ঠিক আছে? তো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।